আচ্ছা, তাহলে দেখেন যে আমরা একটু রাইটিং টাস্ক ওয়ানটা দেখব। ওকে, সো এই ফাইলটা আসলে কোথায় পাবেন? এই যে এই নামেই পাবেন, বুঝছেন? আপনাদের এই যে ফরেস্ট ম্যানেজমেন্ট এই নামে থাকবে। এই ফরেস্ট ম্যানেজমেন্ট নামে থাকবে, এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখানে রিডিং, যে কথাগুলো বললাম এখানে সেই নিয়মগুলো আছে। অ্যান্ড হচ্ছে রাইটিংটা একটু দেখবো এখন, ঠিক আছে? সো রাইটিং টাস্ক ওয়ান। ওকে, সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। রাইটিং টাস্ক ওয়ানটা আসলে আমাদের নিজের মতো আসলে লেখার মতো কিছু নেই, নিজের আইডিয়া তো দেওয়া যাবে না অবশ্যই। এখানে আপনাদের যেই আইডিয়াগুলো দিবেন, যেটা আসলে চোখে দেখতে পাচ্ছেন, সেই তথ্যগুলোই আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল, এগুলো লেখার জন্য আপনি কিছু স্টার্টিং পয়েন্টগুলো এখান থেকে কিছু পড়তে পারেন ফরম্যাট আকারে। এগুলো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, দেন আমি যারা জিটি আছেন, বুঝছেন, যারা জিটি আছেন তাদেরকে একটু বলি। আপনাদের হচ্ছে একটা ইয়ে আসবে। আচ্ছা, যারা জিটি আছেন তাদের হলো লেটার আসবে, ঠিক আছে? লেটার, তো লেটার বলতে হচ্ছে আপনাকে কিছু বিষয় লিখতে হবে, ঠিক আছে? যেমন ইনফর্মাল এবং সেমি ফর্মাল লেটার যদি আসে তাহলে আপনারা এই ফরম্যাটটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? ইনফর্মাল এবং সেমি ফর্মাল, ঠিক আছে? যদি এই টাইপের কোনো ইয়ে পান, আপনাদের লেটার আসে, তাহলে এই ফরম্যাটটা যদি মুখস্থ করেন তাহলেই হয়ে যাবে। সো এটা আপনারা একটু পড়ে নেবেন যারা জিটি আছেন। এই ফরম্যাটটা শুধু পড়লেই হচ্ছে, ঠিক আছে? যে আপনার ওপেনিং স্টেটমেন্টটা কি, কিভাবে শুরু করতে পারেন, প্যারাগ্রাফ ওয়ানে কি লিখবেন, টুতে কি লিখবেন, থ্রিতে কি লিখবেন। দেন হচ্ছে কিছু কিছু তথ্য আসলে জায়গা চেঞ্জ করতে হবে, কি বসাতে হবে সেটাও আসলে এখানে লিখে দেওয়া আছে। আর যদি এটা বুঝতে চান ভালো করে, তাহলে এটা নিয়ে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেন দেখে যখন অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে আপনি ফরম্যাটের সঙ্গে একটু মিলাবেন, তাহলে আপনারা অ্যান্সারের সঙ্গে ফরম্যাটটা মিলাইতে পারবেন, ঠিক আছে? ইনফর্মালের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, আর ফর্মালের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেমি ফর্মালের। তাহলে এই দুইটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আসলে লেটারগুলো লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যারা আসলে একটু এটা আসলে আপনাদের বোঝার মতো কিছু নেই, যেহেতু ফরম্যাট এটা বেশি বোঝার বিষয় নেই। যদি আপনারা একটু বাসায় দেখেন, যদি বুঝতে পারেন বুঝবেন, না হলে আমি আবার দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন যে বিষয়টা একটু করব সেটা হলো একটু, যারা একাডেমিক আছেন, একাডেমিকদের একটু বোঝার বিষয় আছে এটা। কারণ আপনাদের সব সময় আসলে টাস্ক ওয়ানে ফরম্যাট, ওই ইন্ট্রোডাকশন এবং ওভারভিউতে কাজে লাগবে, কিন্তু বডি প্যারা ওয়ান টুতে আসলে অনেক ইনফরমেশন আসলে দিতে হবে, নিজে থেকেই দিতে হবে। অর্থাৎ আপনি যা দেখতে পাবেন সেটাই আসলে দিতে হবে। এই জন্য আপনাদের এই বিষয়টা একটু আমি খুলে বলি। দেখেন, যারা একাডেমিক আছেন, যারা জিটি আছেন, যদি ইয়ে করেন, যারা জিটি আছেন তারা আপাতত আজকের মতো আসতে পারেন। আপনারা এই ফরম্যাটটা ডাউনলোড করে নেবেন। এই ফরম্যাটটা কোথায় পাবেন? এই যে এই নামে পাবেন, এই যে ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই ফাইলটা ডাউনলোড করলেই এখানে রাইটিং এর ইয়েটা আছে। তো এই ফরম্যাটগুলো আপনি একটু পড়ে ফেললেই হয়ে যাচ্ছে। আর এখানে স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, বুঝছেন? দুইটা কোয়েশ্চেন স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন যারা জিটি এই একাডেমিক আছেন একটু খেয়াল করবেন আপনাদের কি কি আসবে। আপনাদের লাইন গ্রাফ আসতে পারে, ঠিক আছে? আপনাদের লাইন গ্রাফ আসতে পারে। লাইন গ্রাফ এরকম আপনার তিনটা লাইন থাকবে, চারটা লাইন বা দুইটা লাইন থাকতে পারে। দেন হচ্ছে আপনাদের টেবিল আসতে পারে। টেবিল হচ্ছে কিন্তু ছক, ছকের ভিতর কিছু তথ্য থাকলো, আপনাকে বলবে যে টেবিলটা একটু ডিসক্রাইব করেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার বার চার্ট আসতে পারে। বার চার্ট হচ্ছে এরকম টাইপের কিছু বার বার টাইপের থাকবে। দেন হচ্ছে আপনাদের টেবিল অ্যান্ড পাই, এটা কম্বিনেশন চার্ট আসতে পারে দুইটা আলাদা করে। দেন হচ্ছে পাই চার্ট আসতে পারে, এরকম পাই চার্ট আপনাদের।
হচ্ছে ম্যাপ আসতে পারে, ম্যাপ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। দেন হচ্ছে আপনাদের ডায়াগ্রাম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক ওয়ান। তো এই ফাইলটা আসলে দেখলেই একটু অবজার্ভ করলেই হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি যে এই টেবিলটা যদি একটু দেখি, সাপোজ এই টেবিলটা আসলে কিভাবে করা হচ্ছে। এখানে হলো আপনার কোয়েশ্চেনটাকে, অর্থাৎ আপনাকে এইভাবে লিখতে হবে: ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু। এভাবে হলো আপনাকে লিখতে হবে। সো এখানে যে টেবিলটা আছে, এই টেবিল বলা হচ্ছে দ্য টেবিল শোজ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড ফ্যাক্টরিজ প্রডিউসিং সিল্ক ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিটুইন 1851 থেকে 1901 সাল পর্যন্ত। অর্থাৎ 50 বছর সময়কালের একটা টেবিল এখানে দেখাচ্ছে যে এখানে কিছু এমপ্লয়ি আছে, ফ্যাক্টরি কত ছিল, দেন এটা কোথায় কোথায় ঘটেছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। এই কথাটা আপনাকে আবার প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনে বললেই হবে। তো এক সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন লিখবেন, একটা সেন্টেন্সে আপনি ইন্ট্রোডাকশন কমপ্লিট করে ফেলবেন। এই কথাটা যেভাবে বলা হচ্ছে সেটা একটু ঘুরিয়ে বলতে হবে। ওই কথাগুলো আসলে চেঞ্জ করে যতটুকু বলা যায়। যেমন এটাকে একটা 50 ইয়ার ধরে নিতে পারি, দেন এটাকে আমরা দুইটা কান্ট্রি হিসেবে ধরে নিতে পারি, টু কান্ট্রি। দেন এমপ্লয়ির কোনো ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্কার্স বলতে পারেন, ঠিক আছে? মানে ঘুরিয়ে বলতে পারেন। যেমন দ্য টেবিল প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ক ফোর্স, মানে এমপ্লয়ের কথা বলছি, ইন সিল্ক প্রোডাকশন ইন টু কান্ট্রিজ, দুইটা কান্ট্রির কথা কি কি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, ওভার এ 50 ইয়ার্স পিরিয়ড, স্টার্টিং কত থেকে, 1851 থেকে শুরু হচ্ছে। তাহলে যা বলা আছে সেটাই আমরা এখানে ঘুরিয়ে বললাম, মানে একই কথা ঘুরিয়ে বললাম, ঠিক আছে? ওকে, এরপরে ওভারভিউতে আপনাকে কি করতে হবে, দুইটা সেন্টেন্স, এমন দুইটা সেন্টেন্স দিবেন যেটা আসলে চোখে পড়ার মতো তথ্য। তাহলে ভালো করে যদি আপনি চিত্রটা অবজার্ভ করেন, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ কি ছিল, 1851 সালে সর্বোচ্চ টোটাল এমপ্লয় ছিল। আপনি কি বলতে পারেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট টোটাল নাম্বার অফ সিল্ক টু কান্ট্রি ডিক্লাইন্ড ওভার দ্য পিরিয়ড অ্যান্ড সিগনিফিকেন্টলি মোর ওমেন ওয়ার এমপ্লয়েড দেন মেন ইন ইন্ডাস্ট্রি। তাহলে আপনি বলতে পারেন যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে 50 বছরে কি হয়েছে, ওয়ার্কারগুলো কিন্তু ডিক্লাইন করেছে, ঠিক আছে? ওই যেমন দেখেন যে টোটাল এমপ্লয় ছিল 1,30,000 1851 সালে, আবার এটা কিন্তু শেষের দিকে এসে 38,000 হয়ে গেছে মাত্র। তাহলে এটা কমে গেছে না? তাহলে এটা একটা ভালো তথ্য, এই তথ্যটা আপনি দিয়ে দেন। আরও একটা তথ্য দেন যে সবসময় দেখেন যে মেইলদের চেয়ে ফিমেল বেশি। সবসময় দেখেন ফিমেল কিন্তু সবসময় বেশি, প্রত্যেকটা পিরিয়ডকালে ফিমেলগুলো বেশি। তাহলে এটা একটা ভালো তথ্য। তাহলে এই যেই যেই তথ্য আসলে দেওয়ার মতো, দুইটা চোখে পড়ার মতো তথ্য আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? আর একটা বলতে পারি যে অলসো দ্য নাম্বার অফ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিগুলো বৃদ্ধি পেয়েছে। যেমন এটা 272-এ ছিল, আর এটা কিন্তু অবশ্যই বেড়ে গিয়েছে। তার মানে দুইটা ভালো ভালো তথ্য আপনি, যেগুলো মেজর মেজর চেঞ্জগুলো আছে সেটা আপনি ওভারভিউতে বলতেই পারেন। আচ্ছা, দেন হচ্ছে আপনি বডি প্যারা ওয়ানে আপনি কি করবেন, এটা আপনি চিত্রর 3 ভাগের 1 অংশ বর্ণনা করবেন। যদি আমি এই ইয়েটাকে 3 ভাগে ভাগ করি, তো বডি প্যারা ওয়ান এইভাবে কাজ করতে হবে, 3 ভাগের 1 অংশ। তাহলে 3 ভাগে যদি আমি করি তাহলে দুইটা দুইটা করে পড়ে, তাই না? তাহলে আপনি 1851 এবং 1861 এই দুইটা সাল আপনি ভালো করে বর্ণনা করবেন। অ্যান্ড শেষেরটা আপনার বর্ণনা করতে হবে বডি প্যারা টুতে, কিন্তু এই বাদ বাকি এই মাঝেরগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না, কারণ সবগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এজন্য আপনি কি করবেন, শুরুটা শুরুটা ভালো করে বলতে হবে, শেষটা ভালো করে বলতে হবে। এখন শুরুটার সঙ্গে এটা অত ভালো করে না বললেও হবে, 61 সালেরটা বেশি না বললেও হবে, কিন্তু শুরুরটা ভালো করে বলতে হবে, শেষেরটা ভালো করে ক্লিয়ার করতে হবে। তো শুরুরটা ক্লিয়ার করবেন কিসে, বডি প্যারা ওয়ানে, আর শেষেরটা ক্লিয়ার করবেন বডি প্যারা টুতে। তাহলে এইখানে আপনি কি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে যা যা দেখতে পাচ্ছেন সেগুলোই বর্ণনা করেন। 1851 সালে কি কি দেখতে পাচ্ছেন, যে মেইলদের সংখ্যা এত, ফিমেল এত, টোটাল এত ছিল, ফ্যাক্টরি ছিল এত। তাহলে আপনি বলেন যে 1851 সালে দ্য ওয়ার্ক ফোর্স অ্যাট ইটস পিক উইথ এত এমপ্লয় ছিল, এর ভিতরে এতজন ফিমেল
অ্যান্ড প্রায় 54,000 মেইলস। এর বিপরীতে যদি দেখতে পাই, ফ্যাক্টরিগুলো সবচেয়ে কম ছিল মাত্র 272। হাউএভার 10 ইয়ার্স লেটার, অর্থাৎ 1861 সালে কি দেখতে পাচ্ছেন? দ্য নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরি অলমোস্ট ট্রিপলড, রিচিং কত, 761-তে পৌঁছে গেল। অ্যান্ড এমপ্লয় কমে গেল, মাত্র 20,000 এমপ্লয় কমে গেল। তাহলে দেখেন যে 272 থেকে জাম্প করে 761 হয়েছে, এই জন্য আমরা অলমোস্ট ত্রিপল বলেছি। আর এমপ্লয়িজগুলো কিন্তু 1,09,000 হয়ে গেছে, আর এখানে 30,000 ছিল, অর্থাৎ প্রায় 20,000 21,000 কমে গেছে। তো এক্স্যাক্ট ইনফরমেশন দেওয়ার এখানে কিছু নেই। অলমোস্ট ত্রিপল, এই 20,000 অলমোস্ট 20,000, 20,000 বলেন, ঠিক আছে। অ্যাকুরেটলি আমাকে যোগ বিয়োগ করে এক্স্যাক্ট নাম্বার বলার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন যে আমরা এই সালটার প্রত্যেকটা বিষয় ভালো করে বললাম, কিন্তু এইটার মাত্র আমরা এই দুইটা বললাম, তাই না? এটা আর এটা বলিনি যে এটা আর বলিনি। এখন আমরা কি করব, এগুলো একটু স্কিপ করে চলে যাবো, কারণ আপনাকে অল্প কথায় পুরো টেবিলটা বর্ণনা করতে হবে। এখন আপনি যদি প্রত্যেকটা সালই ভালো করে বলতে যান, তাহলে অনেক বড় হয়ে যাবে, আর এত বড় হলে হবে না। আপনাকে লিখতে হবে কমপক্ষে 150 ওয়ার্ড, ঠিক আছে। তো ওভার দ্য ফলোয়িং 40 ইয়ার্স, পরবর্তী 40 বছরে কি দেখতে পাচ্ছেন? যা দেখতে পাচ্ছেন যে কমে গেছে, ডিক্রিজড করে কমে গেছে, 25,000-এ চলে গেছে, আর 13,000-এ মেইলরা চলে গেছে, তাই না? তো এই নাম্বারগুলো বললেন, তাহলে এই 40 ইয়ার্সে এই তথ্যগুলো বেশি একটা বলার দরকার নেই। তাহলে রেসপেক্টিভলি এরপরে হুইচ রেজাল্ট, এটা ড্রপ করেছে এত এত। টোটাল নাম্বার কত ছিল? 38,000 এত ছিল 1901 সালে। তাহলে এখানে বলতে হবে যে লাস্টে একটা তথ্য বলে দিবেন যে নাম্বার অফ সিল্ক ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়াল ডিক্লাইন ওভার দ্য 40 ইয়ার্স ফ্রম 761 থেকে কত দাঁড়িয়েছে, 623-এ দাঁড়িয়েছে 1901 সালে। তাহলে যেখানে কিন্তু আমরা লাস্ট বলেছিলাম কত, 761-তে গিয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা ডিক্লাইন করে 623-এ চলে আসছে 1901 সালে। তাহলে যেই যেই তথ্য, এখন এমন কোনো তথ্য নেই যেটা আমরা নিজে থেকে লিখেছি, সবই আসলে চিত্র তথ্য। আর চিত্র তথ্যগুলোই আপনাকে বর্ণনা করতে হবে, তাহলে ভয় কিসের বলেন? ভয়ের কোনো কারণ নেই। আপনি যা যা দেখবেন রাইটিং টেস্ট কোন হলো সেইগুলোই বর্ণনা করতে হবে। এখন কথা হচ্ছে যে বর্ণনা করার একটা ধাঁচ আছে, স্টার্টিংগুলো আপনি একটু শিখে ফেলবেন। স্টার্টিং কিভাবে করছি দেখেন, দ্য টেবিল প্রোভাইডস ইনফরমেশন, ইট ইজ ক্লিয়ার দ্যাট, তারপর হচ্ছে ইন এত সাল, তারপর ওভার দ্য ফলোয়িং 40 ইয়ার্স, বা ওভার দ্য ফলোয়িং মানে পরবর্তী 40 বছর, এই যে স্টার্টিংগুলো মনে রাখবেন। অ্যান্ড আপনাকে কিছু কিছু জিনিস কপি করতে হবে, যেমন আপনি ভালো ভালো লিঙ্কিং ওয়ার্ড দিবেন, হাউএভার, তারপরে দেখেন যে তারপরে রিচিং, তারপরে সিগনিফিকেন্ট ফল, কিছু কিছু ফ্রেজ আছে, এইগুলো আপনাকে দিতে হবে। অ্যাডিট স্পিক, ফ্ল্যাকচুয়েশনস, এই কথাগুলো আপনি যদি ইউজ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার নাম্বার বেড়ে যাচ্ছে। যেমন অ্যাপ্রক্সিমেটলি, এই আনুমানিক, এই ওয়ার্ডগুলো, রাইটিং টেস্ট অনেক কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি বলবো যে ওয়ার্ডগুলো কোথা থেকে শিখবেন, আপনি যদি স্যাম্পল অ্যান্সার থেকে একটু বের করেন, তাহলে শিখে যাবেন, এটা বাক্যের মাধ্যমে শিখে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু ভালো হবে আপনার জন্য, আলাদা করে ওয়ার্ড না শিখে বাক্যের মাধ্যমে যদি শিখেন, ওভার দ্য পিরিয়ড, এইভাবে কিছু কিছু ফ্রেজ আপনি এখান থেকে দাগিয়ে দাগিয়ে শিখে ফেলবেন, ঠিক আছে। তবে মিন হোয়াইল, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, ঠিক আছে। হাউএভার, এটা লিঙ্কিং ওয়ার্ড। তারপরে অ্যাট অনলি বলে আপনাকে একটা নাম্বার বলতে হয়, এগুলো মানে জাস্ট ফোকাস করবেন, ঠিক আছে। এগুলো ফোকাস করলে কিন্তু আপনার নাম্বারটা ভালো হবে। আচ্ছা, তাহলে এইভাবে যদি আপনি আরো কিছু ইনফরমেশন দেখেন, সাপোজ এইটাই আপনি একটু দেখলেন বাসায়, এভাবে একটু দেখেন এই কথাগুলো কি বলেছে আর চিত্রতে কি বলেছে, এগুলো একটু মিলাবেন। এই মিলাইলেই কিন্তু আপনার হয়ে যাবে। আবার মনে করেন যে এই চিত্রটাতে যা দেখতে পাচ্ছেন, ভালো করে একটু অবজার্ভ করে এই লাইনগুলোর সাথে, এই কথাগুলোর সঙ্গে আপনি এই চিত্রগুলো একটু মিলাবেন, তাহলে দেখবেন যে শিখে যাচ্ছেন সব, নিজের নিজে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে যে অ্যাকচুয়াল রাইটিংটা কোনটা কেমন কি। কারণ এখানে হলো হাজার টাইপের কোয়েশ্চেন আছে, বুঝছেন, এখানে নির্দিষ্ট কোনো ইয়ে নাই, তো হাজার হাজার ধরনের কোয়েশ্চেন আছে।
তো নিয়মটা জানলেই কিন্তু হয়ে যায়। তো আমি কি করব, আমি আবার একটু ওভারভিউ বলে দিচ্ছি। এক সেন্টেন্সে আমি ইন্ট্রোডাকশন লিখব, 2 সেন্টেন্সে আমি ওভারভিউ লিখব, 3 থেকে 4 সেন্টেন্সে আমি বডি প্যারা 1 লিখব, 4 সেন্টেন্সে আমি বডি প্যারা 2 লিখব। তাহলে এই হচ্ছে আমার রাইট ইনটাস্ক ওয়ানের নিয়ম। আর কিছু ভাষা শিখতে হবে রাইট ইনটাস্ক ওয়ানের, এই ভাষাগুলো আপনি এইখান থেকে, এই স্যাম্পল অ্যান্সার থেকেই নিতে পারবেন। দেখবেন যে এগুলোই বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনাদের একটু অবজার্ভ করতে হবে, অর্থাৎ আপনারা একটু বাসায় এইটা দেখবেন, বার চার্টটা দেখবেন। ঠিক আছে, বার চার্টটা দেখবেন, এটা হলো আপনাদের কাজ থাকবে। ঠিক আছে, আর টেবিলটা আপনি আবার আবার একটু দেখতে পারেন, আর বার চার্টটা দেখতে পারেন। তাহলে এটা হলো হোমওয়ার্ক থাকবে। আপনারা একটু হোমওয়ার্কগুলো করে আমাকে জাস্ট এগুলো ছবি তুলে পাঠালেই হবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আপনি লেখেন, দেখে দেখে লেখেন, সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে যে প্রত্যেকটা লাইনে কি বলতেছে। ঠিক আছে। তো রাইটিং টাস্ক ওয়ান, এই ফাইলটা, তো এখানে এইগুলো পাচ্ছেন, আর এই এই ফাইলটাতে আপনারা ইয়েগুলো পাবেন। যারা জিটি আছেন এই ফাইলটা নামিয়ে নেবেন, ফরেস্ট ম্যানেজমেন্ট। আর হচ্ছে বেসিক ফাইল থেকে আপনাদের পড়া থাকলে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই নামে থাকবে। বেসিক গ্রামার ফোল্ডারে গিয়ে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এইখানে যেই প্যারাফ্রেজগুলো দেওয়া আছে এই প্যারাফ্রেজগুলো আপনারা একটু পড়বেন। ঠিক আছে, রিডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আবার পরশুদিন জয়েন করবেন, অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন আর কি ক্লাস হবে রাত 10টায়। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা একটু ভালো করে হোমওয়ার্কগুলো করে আমাকে জমা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।